হ্যালো, আমি মামুনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমি কনক। আমার বয়স 15। বাড়িতে বাবা আর আমি থাকি। শুনেছি আমি নাকি আমার মাকে খেয়েছি। আমি বলিনি। পাড়ার সবার মুখে মুখে শুনেই বড় হয়েছি। আমি একবার ছোটবেলায় বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, আমি কি সত্যিই মাকে খেয়ে ফেলেছি, মাকে মেরে ফেলেছি? পাড়ার সব কাকিমারা বলে। তাহলে এমন কেন বলে? বাবা বলেছিল, তুই আমার রাজকন্যা। তুই যখন হয়েছিলি খুব সুন্দর, এক টুকরো জ্বলতে থাকা হীরের মতো। মনে হচ্ছিল হিরে থেকে ঠিকরে বেরোচ্ছে এক রাস রশ্মি। সারা ঘরময় আলোয় আলোকিত, চারিদিকে আলোর রশ্মি ছড়িয়ে পড়েছিল। তোর মা এতকাল অন্ধকারে থেকে এসেছে, এত আলো সহ্য করতে পারবে না বলে তোর মুখটা দেখার সৌভাগ্য হয়নি তার। কিছুক্ষণ চুপ থেকে বলল, এত কাণ্ড দেখে তোর মা ভয়ে পালিয়েছে বলে হেসে ফেলেছিল। আমি বাবার চোখে জল দেখেছিলাম, কিছু অনুভব করতে পারিনি। তখন আমি ছোট। বাবার এখন বয়স হয়েছে, কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, কাশিটা খুব বেড়েছে। বাবার চেক আপের জন্য একজন ডাক্তারবাবু আসেন, লোকাল ডাক্তার। অনেক দিন থেকেই আসেন। বাবা একদিন ডাক্তারবাবুকে বলল, রমেশ, একটা ভালো ছেলে দেখে দিও তো। বুঝতেই পারছো বয়স হয়েছে, কদিনই বা বাঁচবো। মেয়েটাকে কার কাছে রেখে যাব, সাতকুলে তো কেউ নেই। ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে বলল, আপনার রাজকন্যার জন্য সুপাত্র কোথায় পায় বলুন তো? আপনার রাজকন্যার জন্য তো রাজপুত্র খুঁজতে হবে, যাকে তাকে তো আর আপনার মেয়ের মনে ধরবে না। বাবা বলল, ঠিক আছে, একটা ভালো ছেলে দেখে দিও। পরের দিন ডাক্তারবাবু বাবাকে দেখতে এলো। সকাল থেকেই শরীরটা খুব খারাপ, খুব শ্বাসকষ্ট বেড়েছে। আমি ফোন করে ডেকে এনেছি। ডাক্তারবাবু এসে একটা ওষুধ খাইয়ে দিল বাবাকে। বাবা কিছুক্ষণ পর একটু সুস্থ হলো। ডাক্তারবাবু একবার আমার দিকে তাকালো, তারপরে বাবাকে বলল, কাকাবাবু, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বাবা আস্তে আস্তে উত্তর দিল, হ্যাঁ রমেশ, বলো। ডাক্তারবাবু বলল, বলছি, মানে বাবা বলল, এত ইতস্তত বোধ করছো কেন? বলো। তুমি আমার ঘরের লোক, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোমার এত উপকার হয়তো কোনোদিনই ভুলতে পারবো না। কত দিন ধরে তুমি আমায় চিকিৎসা করছো, একটা টাকাও তুমি আমার কাছ থেকে নাও না। বলো, কি বলবে? ডাক্তারবাবু কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে এক ঝলক তাকিয়ে আবার বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কনককে বিয়ে করতে চাই। জানি আমার বয়সটা একটু বেশি, আমি ওর থেকে অনেকটাই বড়, 15 বছরের হয়তো। আমি জানি এই সম্পর্কটা সঠিক নয়। কনককে আমার ভালো লাগে, ও খুব ভালো, শান্ত। আপনি আমাকে কাল ছেলে দেখতে বলেছিলেন, তাই আমি ভাবলাম, তাই মনের বিরুদ্ধে গিয়েও আপনাকে এই কথাগুলো আমি বললাম। ভাবলাম একবার বলে দেখি, আপনি যদি রাজি থাকেন তাহলে ভালো, আর যদি রাজি নাও থাকেন তাহলেও কোনো ব্যাপার না, আমি কিছু মনে করব না। এই বলে চলে গেল। বাবা রাত্রিবেলা আমাকে বলল, কী রে মা, ডাক্তারবাবু যা বলল সব শুনলি তো? তোর কি মত? দেখ, আমার শরীরটা খুব খারাপ, ক্রমশই খারাপ হচ্ছে। দেখলি তো সকালে কেমন হয়ে গিয়েছিলাম। আমি বললাম, আমি কি বলবো বাবা, আমি পড়াশোনা করতে চাই। বাবা বলল, তুই পড়াশোনা করবি বলেই বলছি। আমি আজ আছি কাল নেই। রমেশ তোকে পড়াশুনো করাবে, খুব ভালো ছেলে ও। হ্যাঁ, বয়সটা একটু বেশি, আমি জানি তোর মতের গুরুত্ব দেওয়া আমার কর্তব্য, কিন্তু আমার কোনো উপায় নেই রে মা, আমাকে ক্ষমা করে দিস। আমি আমার ঘরে চলে গেলাম। বাবার ওপর একটু রাগ হয়েছিল। যাই হোক, ডাক্তারবাবুকে ডেকে পাঠালো বাবা, আমাকে বিয়ে করতে বলল। ডাক্তারবাবু শুনে খুব খুশি হয়েছিল, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। সামনের মাসে বিয়ের দিন ঠিক হলো। বাবার শরীর খারাপ, অনুষ্ঠান করার মতো কোনো অর্থ বা ক্ষমতা কোনোটাই বাবার ছিল না। রেজিস্ট্রি করে বিয়ে হলো। বাবাকে নিয়ে গেলাম আমার সাথে। ডাক্তারবাবুর বাবা মা ছিলেন না, একাই থাকতো। এভাবেই কেটে গেল আরও 10 বছর। আমার বিয়ের মাসখানেক পর বাবা মারা যায়। এতদিনে আমার পড়াশোনা কমপ্লিট। আমার কোনো সন্তান নেই। অনেক ডাক্তার দেখিয়েছি, বলেছে ডাক্তারবাবুর দোষ, কিছু সমস্যার জন্য বাচ্চা হয়নি।
আমি ডাক্তারবাবুকে ডাক্তারবাবু বলেই ডাকি। ছোট থেকেই বলে বলে অভ্যেস। অভ্যেসটা পাল্টাতে পারিনি। ডাক্তারবাবু খুব ভালো মনের মানুষ। খুব ভালোবাসে আমায়, খুব ভালো রাখে। ডাক্তারবাবু মনে কষ্ট, বলে সে নাকি আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আসলে ডাক্তারবাবু জানতো তার কারণেই আমার সন্তান হচ্ছে না। আমি ডাক্তারবাবুকে বলি এতে কারো কোনো দোষ নেই, সবটাই ভাগ্য। কিন্তু তুমি আমার জীবনে এসেছো, আমি হ্যাপি। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমার মন খারাপ হলেও ডাক্তারবাবুর কথা ভেবে প্রকাশ করতাম না। মনের কষ্ট মনেই রেখে দিতাম। যাই হোক, কিছুদিন পর ডাক্তারবাবুর চেম্বারে একজন এসেছিল, রুদ্র। ডাক্তারবাবু রেখেছিল কিছু কাজের জন্য। রুদ্র বাড়ি একটু দূরে ছিল। দুপুরে বাড়ি খেতে গেলে দেরি হয়ে যাবে, ফলে বাড়িতে আর খেতে যেত না। আমাদের এখানেই খেতে বলেছিল ডাক্তারবাবু। দুপুরে রোজ রুদ্র আমাদের এখানে খেতে আসতো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রুদ্রর সাথে আমাদের সম্পর্কটা বেশ মধুর হয়ে উঠেছিল। রুদ্র খুব সুন্দর মাউথ অর্গান বাজাতো। কাজের ফাঁকে আমাকে মাউথ অর্গান বাজিয়ে শোনাতো। আমার খুব ভালো লাগতো শুনতে। এভাবেই কেটে গেল আরও 6 মাস। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। রুদ্র দুপুরে খেতে এসেছিল। খেয়ে দিয়ে চেম্বারে ফিরতে পারছিল না, প্রচণ্ড ঝড় বৃষ্টি। ডাক্তারবাবু বাড়ি খেতে আসতে পারেনি। ফোন করে বলেছিল বৃষ্টি কমলে রুদ্রকে দিয়ে চেম্বারে খাবার পাঠিয়ে দিতে। বৃষ্টি অনর্গল পড়ে চলেছে, থামার নাম নেই, পড়েই চলেছে। কি করবে, সময় কাটছিল না। পকেট থেকে মাউথ অর্গান বের করে বাজাতে শুরু করলো। আমি ওর মাউথ অর্গানের সুরে ভেসে যাচ্ছিলাম। মন চাইছিল বৃষ্টির জলে নিজেকে একটু ভেজাই। আমি নেমে পড়লাম ভিজতে। আমি ভিজতে থাকলাম, রুদ্র মাউথ অর্গান বাজাতে থাকলো। কিছুক্ষণ পর উঠে এলাম, সারা শরীর ভেজা। রুদ্র হট করে মাউথ অর্গান বাজানো থামিয়ে দিল। আমার দিকে তাকিয়ে রইল, অদ্ভুতভাবে তাকিয়েছিল আমার দিকে। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো, আমায় জড়িয়ে ধরল। আমার গায়ের জলে রুদ্রর সারা শরীর ভিজে গেল। আমি নিজেকে আটকে রাখতে পারিনি। রুদ্রর মধুর সুরে নিজেকে ভাসিয়ে দিলাম। বৃষ্টির জলের মতো ভেসে গেলাম। বৃষ্টি থেমে গেল। রুদ্র কোনো কথা না বলে খাবার নিয়ে চলে গেল। আমি বিছানায় শুয়ে শুয়ে নিজের অন্যায়ের মাসুল গুনছিলাম। নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। কি করে ডাক্তারবাবুর চোখের দিকে তাকাবো? আমি খুব ভেঙে পড়ি। চোখ দিয়ে জল বেরোয়নি, পাথরের মতো শুয়েছিলাম। সন্ধেবেলা ডাক্তারবাবু এলো। আমার ঘর অন্ধকার দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঘর অন্ধকার করে শুয়ে রয়েছে কেন? শরীরটা খারাপ নাকি? আমার গায়ে হাত দিয়ে দেখতেই আমি ডাক্তারবাবুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। ডাক্তারবাবু বলল, কি হয়েছে? কাঁদছো কেন, আমাকে বলো। আমি কি বলবো, কোনো উত্তর নেই আমার কাছে, শুধু কাঁদছিলাম। ডাক্তারবাবু ভাবলো বাচ্চার কারণে হয়তো আমার কান্না। ডাক্তারবাবু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি ডাক্তারবাবুর কোলে মাথা দিয়ে শুয়েছিলাম। পরের দিন ডাক্তারবাবু চেম্বারে গেল। রুদ্র আসেনি, দুপুরে খেতে আসেনি। আমি ভাবলাম হয়তো কালকের ঘটনার জন্য লজ্জিত। সারা দিন কেমন জানি মন মরা হয়ে থাকতাম, কিছুই ভালো লাগতো না। কোনো মতে রান্না করে শুয়ে থাকতাম, গোপনে বালিশ ভিজত। পরের দিন রুদ্র কাজে আসেনি। ডাক্তারবাবু বেশ কিছুদিন কাজে না আসায় বাড়িতে লোক পাঠালো। খবর নিয়ে দেখলো বাড়ির লোক তাকে জানিয়েছে সে কাজের জন্য বাইরে চলে গেছে। এই কথাটা শুনে আমি মনে মনে শান্তি পেয়েছিলাম। হয়তো আর কোনোদিনও রুদ্রর সামনে আমি দাঁড়াতে পারতাম না। যা হয়েছে ভালোই হয়েছে। কেটে গেল বেশ কিছুদিন। আমার শরীরটা কদিন যাবৎ ভালো যাচ্ছিল না, মাথাটা খুব ঘুরছিল। ডাক্তারবাবু আমার প্রেশারটা দেখলো, আমাকে একটা প্রেগনেন্সি কিট এনে দিল। আমি একটু অবাক হলাম। ডাক্তারবাবু কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। আমি জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। ডাক্তারবাবুকে জানালাম। হয়তো এই দিনটার অপেক্ষায় ছিলাম এত দিন, কিন্তু আজ খুশি হতে পারলাম না। কোনো ভয় আমাকে আঘাত করছিল। ডাক্তারবাবুর সামনে এসে দাঁড়ালাম। ডাক্তারবাবু মুখে দুশ্চিন্তার ছায়া। আমি খাটে চুপটি করে বসে রইলাম, ডাক্তারবাবু চেয়ারে। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পরে আমি গেলাম ডাক্তারবাবুর কাছে গুটি গুটি পায়ে।
ডাক্তারবাবু পা জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ডাক্তারবাবু আমাকে শান্ত করলো না, পাথর হয়ে হাত গুটিয়ে বসে থাকলো। আমি কাঁদছিলাম। ডাক্তারবাবু সবটা আন্দাজ করতে পেরেছিল। সে নিজে জানতো সে বাচ্চা জন্ম দিতে অক্ষম। আমাকে কিছু বলেনি, কোনোদিন কোনো প্রশ্ন করেনি। আমরা দুজনেই সারাদিন বসে রইলাম। ডাক্তারবাবু রান্নাঘরে গিয়ে খাবার বানিয়ে নিয়ে এলো। আমায় বলল, খেয়ে নাও, বলে নিজে খেতে বসলো। আমি খাইনি। ডাক্তারবাবু খাওয়া শেষ করে আমায় বলল, খেয়ে নাও। আমি নিজে থেকেই সবটা খুলে বললাম ডাক্তারবাবুকে। সবটা শুনে ডাক্তারবাবু কোনো উত্তর দিল না। আমি খুব কাঁদছিলাম। রাত্রেবেলা ডাক্তারবাবু বলল, চুপ করো। আমার কাছে এসে চোখের জল মুছিয়ে দিল। বলল, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ভগবান হয়তো এটাই চেয়েছিল। ভালোই তো, এতে কারো কোনো দোষ নেই। আমাকে বুকে টেনে নিল, সবটা ভুলে যাওয়ার চেষ্টা করলো। আমি ডাক্তারবাবুকে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। সেদিন কী যে হলো, সবটা ওলটপালট করে গেল। ডাক্তারবাবু বলল, তোমার একটা ভুলে আমাদের জীবনটা পাল্টে দিয়েছে। আমরা মা বাবা হতে পারলাম। তুমি এই ভুলটা না করলে হয়তো কোনো দিনই আমরা মা বাবা হতে পারতাম না। ডাক্তারবাবু বলল, যাও সুন্দর করে রান্না করো, এখন অনেক দায়িত্ব আমাদের, অনেক কাজ বাকি। এই বলে আমার গালটা টিপে দিয়ে কপালে চুমু খেয়ে আমাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরল। রুদ্র আর কোনোদিনও গ্রামে আসেনি। কেটে গেল বছরখানেক। আমার মেয়ে হলো। মেয়ের নাম দিল আরাধ্যা। ডাক্তারবাবুকে দেখে মনে হতো আগের থেকে অনেকটা বয়স কমে গেছে। মেয়েকে পেয়ে খুব খুশি, মন দিয়ে কাজ করছিল। আমাকে বলল, মেয়েকে অনেক বড় করব, আমার মেয়ে আমার মতো হবে, অনেক পড়াশোনা করাবো, যাতে এক ডাকে সবাই চেনে, আমার পরিচয়ে যাতে সবাই না চেনে, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে যাতে সবাই এটা না বলে সুনীলের মেয়ে যাচ্ছে, সবাই আমাকে দেখিয়ে বলবে, ওই দেখো আরাধ্যার বাবা যাচ্ছে। আমার গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।